ধর্ম সংকটে পরশুরাম, দুটো টোটেনিকে দেখে অবাক পুরো পুরো স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম কাহিনীকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসেছে। এরপরে কাহিনীকে জিজ্ঞেস করতে থাকে সবকিছুর রহস্য, কে কে এই র্যাকেটের সঙ্গে জড়িত সবকিছু। এরপরে কাহিনী কিছু না বললে তখনই পরশুরাম বলতে থাকে, তোমার বাবার নাম কি? আমি তোমার আধার কার্ড দেখতে চাই। তোমার বাবাকে, তোমার পদবী কি, সবটাই জানতে চাই। তখন দেখা যায় এ কথা শুনে রেগে যায় কাহিনী। কাহিনী বলতে থাকে, আমি আমার বাবাকে ঘৃণা করি, আমি আমার পদবীকে ঘৃণা করি। আমি এগুলো মুখে আনতেও চাই না, তাই আমাকে এইসব জিজ্ঞাসা করবেন না, আমার মাথা কিন্তু ঠিক থাকবে না। এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, তোমার মাথা ঠিক থাকলেও আমার করার কিছু নেই। এরপরে দেখা যায় কাহিনী পরশুরামকে আজেবাজে কথা বললে তখনই পরশুরাম কাহিনীকে মারতে যায়। তখনই দেখা যায় হাত আটকে দিলে কাহিনী বলতে থাকে, কি হলো, হাতটা আটকে দিলেন কেন? মারুন, মারুন আমাকে, আপনি মারুন। মারলে মারলে আপনি জানেন না কি হতে পারে, আমি আপনার কি অবস্থা করতে পারি। তখনই পরশুরাম বলতে থাকে, আমি তোমার মতো একটা জঘন্য মেয়ের গায়ে হাত তুলতে চাই না। এরকম করে তোমার মতো মেয়ের গায়ে আমি কিছুতেই হাত তুলবো না। আমি শুধু তোমাকে বলছি, মুখ খোলো, তা না হলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে। এদিকে দেখা যায় সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, যে করে হোক কাহিনীকে এখান থেকে বের করে নিন, তা না হলে কিন্তু ফেঁসে যাবেন। ওকে কিন্তু পরশুরাম যেভাবে জেরা করছে, মেয়েটা মনে হচ্ছে সবটা বলেই দেবে। এবার আপনি টোটেনিকে পাঠিয়ে দিন, টোটেনি হয়তোবা এই সবকিছু রক্ষা করতে পারবে। টোটেনি ছাড়া এই সবকিছু হ্যান্ডেল করতে কেউ পারবে না। স্বয়ং স্বয়ং ভগবানও এই সবকিছু হ্যান্ডেল করতে পারবে না, একমাত্র টোটেনি ছাড়া। এই কথা বলেই ফোনটা কেটে দেয় সৌরভ। তখনই শীতলকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি টোটেনিকে ডিপার্টমেন্টে পাঠাও। ওখানে পাঠিয়ে যেভাবে হয় ও যা করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, শুধু ওকে বলো ও যেন কাহিনীকে ওখান থেকে বের করে। এরপরে দেখা যায় এদিকে এদিকে টোটেনি সয়াবিন রান্না করছে। তখনই লাট্টু পিকু বলতে থাকে, মাম্মি কি রান্না করছো? টোটেনি বলতে থাকে, সয়াবিন রান্না করছি। কেন? তখনই লাট্টু বলতে থাকে, মাম্মি এসব খেতে মোটেও ভালো লাগে না, একটুও মজা লাগে না, আমরা এসব খেতে চাই না। তখন এই কথা শুনে দেখা যায় টোটেনি বলতে থাকে, বাবা এখন এসব বলতে নেই, এখন তো মাসের শেষ, পায়ের হাতে টাকা নেই। তোমরা যদি এরকম বায়না করো, পা তো অনেক কষ্ট পাবে, তাই না? তোমরা কি চাও তোমাদের পা কষ্ট পাক? তখন লাট্টু ও পিকু বলতে থাকে, না মাম্মি, আমরা চাই না যে পা কষ্ট পাক। তখনই পিকু বলতে থাকে, হ্যাঁ রে ভাই, তুই এরকম করে কেন জেদ করছিস? জেদ করিস না প্লিজ, একদম জেদ করিস না। আমাদের পা অনেক অনেক পরিশ্রম করে আমাদের জন্য, আমরা যদি পায়ের কষ্ট না বুঝে এরকম জেদ করি, পা তো আরো কষ্ট পাবে, তাই না? তখনই দেখা যায় লাট্টু ও পিকু কথা বলছে। তখনই দীপালি ও প্রাচী সেখানে চলে আসে। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু দীপালিকে দেখে খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, বলতে থাকে, ভালো দিয়া তুমি এসেছো, ফুলমাসি তুমিও এসেছো। এরপরে দেখা যায় তখন লাট্টু বলতে থাকে, সত্যি ভালো দিয়া তুমি এসে যে আমাদের মনটা কত হালকা হলো, তোমাকে বলে বোঝাতে পারবো না, আমরা যে কতটা খুশি হয়েছি, তোমাকে কি করে বলে বোঝাই বলো তো। তখনই দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, সত্যি ভালো দিয়া তোমরা এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। তখনই দীপালি বলতে থাকে, হ্যাঁ, খুশির আরেকটা খবর আছে, আমি তোমাদের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি, খাবে বলো? তখনই লাট্টু ও পিকু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ভালো দিয়া, কি রান্না করে নিয়ে এসেছো? তখনই দীপালি বলতে থাকে, ওই তো একটু মাটন কষা, চিকেন রেজালা, এগুলো বানিয়ে এনেছি, খেয়ে দেখো, মজা লাগবে। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, মা এসবের কি দরকার ছিল? তুমি আসবে বললেই তো হতো, তাই না? এসব আনার কোনো প্রয়োজন ছিল না। এরপরে দেখা যায় তখনই দীপালি প্রাচীকে বলতে থাকে, প্রাচী, মা ওদেরকে নিয়ে একটু ভেতরে গিয়ে খেলবি? তখনই প্রাচী বলতে থাকে, আমি ওদের সঙ্গে কি খেলবো? ওরা তো শুধু ফোন নিয়ে বিজি থাকে। তখন এই কথা শুনে লাট্টু ও পিকু বলতে থাকে, না না, আমরা ফোন নিয়ে বিজি থাকি না, আমাদের মাম্মি আমাদের খেলা শিখিয়ে দিয়েছে। এরপরে প্রাচী দুজনকে নিয়ে চলে গেলে তখনই দীপালি তটিনীকে বলতে থাকে, তটিনী সত্যি করে বল মা, কি হয়েছে? তুই তুই যে কথাগুলো তোর নামে শুনছি, সেগুলো কি সত্যি? সত্যি কি তুই কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত? আমি যদি এটা সত্যি হয়, আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি তোকে বলছি, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই প্লিজ কখনো এমন কোনো কাজ করিস না যেটার জন্য আমাকে অপমানিত হতে হয়। তখনই তটিনী বলতে থাকে, মা
তুমি এসব কি বলছো? এসব প্লিজ বলো না। আমি আমি কোনো কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নয়। আমি কোনো অপরাধমূলক কাজ করিনি। এখন যদি তুমি বিশ্বাস না করো তবে আমি তোমাকে কি করে বিশ্বাস করাই? সবাই এক কথাই বলছে বিশ্বাস করো। আমার পেছনে বড় একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি তোমাকে কি করে বুঝাই বলো তো? এরপরে দেখা যায় তখনই তখনই দীপালি বলতে থাকে, সবাই যে বলছে তোর পোশাক চেঞ্জ হয়েছে, তোর ব্যবহার চেঞ্জ হয়েছে, তোর সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তুই এমনকি তুই নিজেও চেঞ্জ হয়েছিস, সেটা তো আমি সত্যি মেনে নিতে পারছি না। আমি তো এরকম করে তোদের মানুষ করিনি। আমি তো আমার মেয়েদের এভাবে এভাবে বড় করিনি। দেখ না, এই যে নন্দিনী হঠাৎ করে এভাবে এভাবে সবকিছু বালিক হয়ে গেল। ও এরকম করে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে গেল। দিন দিন নতুন নতুন বড় বড় গাড়ি কিনছে, বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে। আমার মোটেও এসব ভালো লাগছে না। আমি আমি এসব চাই না। আমি শুধু তোদের চাই। তোরা যে এভাবে এভাবে নিজেদের দেশের সঙ্গে বেইমানি করে এত টাকা উপার্জন করছিস, সেই টাকাগুলো আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোরা তোরা দেশের সঙ্গে প্লিজ বেইমানি করিস না। তখনই তটিনী বলতে থাকে, তুমি ভুল বুঝছো মা, তুমি ভুল বুঝছো। ঠিক তখনই দেখা যায় শীতল তটিনীকে ফোন করে। এরপরে তটিনী ফোন রিসিভ করলে শীতল বলতে থাকে, কি ব্যাপার তটিনী, কি করছো? তোমাকে একটা কাজের জন্য ফোন করলাম। তখনই তটিনী বলতে থাকে, মানে তুমি আমাকে কাজের জন্য ফোন করলে? মানে কি কাজ? কেন, কিসের কাজ? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। তোমাকে আমি চিনি না। তুমি আমার ফোনে কেন ফোন করেছো বলো? তখনই শীতল বলতে থাকে, নাটক করো না তটিনী, নাটক করো না। সামনে কি কেউ আছে যার কারণে নাটক করছো? সমস্যা নেই, একদম নাটক করবে না। আমি তোমাকে যা যা বলছি মন দিয়ে শোনো। কাহিনীকে পরশুরাম তুলে নিয়ে গেছে, তাই পরশুরামের হাত থেকে কাহিনীকে তোমাকেই বাঁচাতে হবে। ঠিক তখনই দীপালি ফোনটা নিয়ে বলতে থাকে, আপনি কে বলছেন আর এখানে কেন ফোন করেছেন? তখনই শীতল নিজের নাম বললে তখনই দেখা যায় দীপালি আরো রেগে যায় আর তটিনীকে বলতে থাকে, তুই যে বললি তুই এসবের সঙ্গে যুক্ত নয়, তবে এই মেয়েটা তোকে কেন ফোন করেছে বল তটিনী, কেন ফোন করেছে এই মেয়েটা? তখনই তটিনী বলতে থাকে, বিশ্বাস করো মা, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এসবের কিছুই জানি না, কিচ্ছু জানি না আমি, এই বলি তটিনী ফোন নিয়ে বলতে থাকে, আপনি বারবার আমাকে কেন এসব নিয়ে ফোন করছেন? আপনি আপনি ভুল বুঝছেন। আমি তটিনী গাঙ্গুলি, আমি একজন গৃহবধূ। এরপরে দেখা যায় এই বলেই ফোনটা কেটে দিলে তখন শীতল অবাক হয়ে যায়। শীতল বলতে থাকে, ও মাই গড, ও কি দুদিকে খেলছে, দুদিকে দুদিকে চাল দিচ্ছে? যদি তাই হয় তবে তো অনেক বড় বিপদ। ও আমাদের সামনে আমাদের লোক, আবার ওদিকে ওদের লোক, বুঝতে পারছি না ও কি দুদিকে দুদিকে চাল চালছে। এদিকে দেখা যায় তটিনী দীপালিকে বলতে থাকে, মা তুমি বিশ্বাস করো, তোমার মেয়ে কখনোই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে না। তোমার মেয়ে একদম একদম এইসব কাজ কখনো করবে না। তোমার মেয়েদের দেখেছো? এই যে মাসের শেষ, আজকে আমি সয়াবিন রান্না করেছি, রান্নার কিচ্ছু নেই হাতে, হাতে টাকা নেই তোমার জামাইয়ের। আগে আমার আমার কিচ্ছু কিচ্ছু ভালো লাগে না। যদি যদি আমি সেরকমই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতাম, তবে কি আমি এই সংসারে থাকতাম বলো? এরকম একটা ছোট বাড়িতে এত কষ্ট করে থাকতাম? কখনোই থাকতাম না। আমি ওই বিলাসবহুল বাড়িতে গিয়েই থাকতাম, সবকিছু ওখানেই করতাম, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় দীপালি বিশ্বাস না করলে তটিনী দীপালির মাথায় হাত রেখে বলতে থাকে, মা আমি তোমার মাথায় হাত দিয়ে রেখে কথা দিচ্ছি, আমি তোমাকে মাথায় হাত রেখে বলছি, আমি আমি যা বলছি সত্যি বলছি। আমি এইসব কাজের সঙ্গে একদমই যুক্ত নয়। তখনই দীপালি বলতে থাকে, কথা দে মা, ভবিষ্যতে কখনো এইসব কাজের সঙ্গে নিজেকে জড়াবি না। তোর মা এসব খুব ঘৃণা করে, এসব তোর মা কখনো কখনো মেনে নিতে পারবে না। তোদের এসব দেখার থেকে আমার মরে যাওয়াটা অনেক বেশি ভালো। এরপরে দেখা যায় দীপালি প্রাচীকে ডাকতে থাকে আর বলতে থাকে, প্রাচী, আমার যা জানা ছিল আমরা জেনে গেছি, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তখনই প্রাচী বলতে থাকে, মা তুমি যে বললে একটু দেরি হবে, এ তো সবে এলাম, আমি তো ওদের সঙ্গে একটু খেলছিলাম। তখনই দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, ভালো দিয়া, সত্যি আজকে না ফুল মাসির সঙ্গে আমরা খেলেছি, আমাদের আমাদের অনেক ভালো লেগেছে খেলাটা। এরপরে দেখা যায় তখন দীপালি প্রাচীকে নিয়ে সঙ্গে যেতে থাকে। ঠিক তখনই তটিনী প্রাচীকে ডাক দেয়। এরপরে প্রাচীকে বলতে থাকে, একটু দাঁড়া, আমি তোকে কিছু খেতে দিচ্ছি, একেবারে খালি মুখে যেতে নেই। এই বলেই তটিনী ফ্রিজ থেকে মিষ্টি বের করে এনে প্রাচীকে খাইয়ে দেয় আর বলতে থাকে, এবার হয়েছে, এবার আসতে পারিস। তখনই প্রাচী বলতে থাকে, ঠিক আছে সর্দি ভাই, বাচ্চাদের সাবধানে রাখিস, নিজেকেও সাবধানে রাখিস। চারদিকে যা চলছে, আমাদের
আমাদের পেছনে যা ষড়যন্ত্র চলছে এই বলেই চলে যায় প্রাচী। তখনই তটিনী একটি রহস্যময় হাসি দেয়। তটিনী মনে 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 শীতলের কথাগুলো ভাবতে থাকে, আর তটিনী তার মাকে ছুঁয়ে কথা দিয়েছে এটাও ভাবতে থাকে। তটিনী মনে মনে বলতে থাকে, আমি এখন কি করব, কোথায় যাব, কোন দিকে যাব বুঝতেই তো পারছি না। এরপরে দেখা যায় পিকু পিকু বলতে থাকে, মাম্মি সবকিছু ঠিকঠাক আছে তো, তুমি কি ভাবছো? তখনই তটিনী বলতে থাকে, না মা, কিছু ভাবছি না, এমনিতেই সবকিছুই ঠিকঠাক আছে, তোমরা গিয়ে খেলতে বসো, মাম্মি এদিকে এদিকে কাজগুলো শেষ করি, ঠিক আছে? তখন লাট্টু পিকু বলতে থাকে, ঠিক আছে মাম্মি, আমরা আমরা খেলছি, তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায় তটিনী নতুন করে সে যে ডিপার্টমেন্টে চলে আসে। সেখানে সেখানে এসে সৌরভের সঙ্গে তটিনীর দেখা হয়, কিন্তু সৌরভ তটিনীর সঙ্গে কথা বলে না। এরপরে তটিনী তটিনী আস্তে আস্তে সেখান থেকে এগিয়ে যেতে থাকে। এরপরে দেখা যায় এদিকে শিবপ্রসাদ কাহিনীকে ইন্টারোগেট করছে। ঠিক তখনই তটিনী এসে দরজার বাইরে থেকে সবটা শুনতে থাকে যে কাহিনীকে পরশুরাম কি জিজ্ঞেস করছে। কাহিনী বলছে, আমি কিচ্ছু জানি না, আপনি আপনি আমাকে জোর করে এরকম করে জোর জবরদস্তি করতে পারেন না, আপনি আমাকে কোর্টে চালান করে দিন, আমি সেখানেই সবটা ম্যানেজ করে নেব। তখনই পরশুরাম বলতে থাকে, এই ভুল আমি করব না, কারণ তোমার পিছনে নন্দিনী মুখার্জির হাত আছে। নন্দিনী মুখার্জি যে কতটা ধুরন্ধর, উনি যে কতটা করাপ্টেশিয়ার ক্রিমিনাল হয়ে উঠেছে সেটা আমি খুব ভালো করেই জানি। উনি তোমাকে যে কোনো ছলে বলে ওখান থেকে বের করে নেবে, কিন্তু আমি সেটা তো হতে দিতে পারি না, তাই না? তোমাকে এবার এবার নিজের মুখটা খুলতেই হবে, তোমার সঙ্গে কে কে জড়িত আছে তোমাকে বলতেই হবে। কাহিনী কাহিনী মুখ খোলো। ঠিক তখনই তটিনী বলতে থাকে, ভেতরে আসতে পারি? এরপরে তটিনীর কণ্ঠ শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যায় তটিনী শিবপ্রসাদের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার তটিনী, তুমি এখানে? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ, তোমার তোমার খাবার নিয়ে এলাম। তখনই শিবপ্রসাদ অবাক হয়ে বলতে থাকে, তুমি তো কখনো খাবার নিয়ে ডিপার্টমেন্টে আসো না। তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ আসি না, কিন্তু কিন্তু আজকে খুব ইচ্ছে করলো। এরপরে দেখা যায় এ কথা বলে তখনই তখনই কাহিনীর দিকে তাকালে কাহিনী ইশারা করে বলতে থাকে, ঠিক আছে, তুমি তুমি নিজের কাজটা করো, আমি আমার কাজটা ঠিকঠাক ভাবেই করে নেব। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, খাবারগুলো খেয়ে নাও। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, কি এনেছো? এরপরে তটিনী বলতে থাকে, ওই তো চিকেন কষা আর একটু একটু মাছের ঝোল। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, কই, আমি তো এসব কিনিনি, তবে এসব কি করে তুমি রান্না করলে? তখনই তটিনী বলতে থাকে, আসলে আসলে আমি ওই যে পাড়ার কালুদার দোকান আছে না, ওখান থেকে চিকেন নিয়েছিলাম, আর বাড়ির সামনে মাছওয়ালা এসেছিল তাই মাছটা নিয়ে রেখেছিলাম। এরপরে দেখা যায় এই বলেই পরশুরামকে বলতে থাকে, এসো না, আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব, আর আপনাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। তখনই বলরাম বলতে থাকে, চল না, বৌদির হাতের খাবার সত্যি সত্যি অনেক মজা, খেয়ে আসি, তারপরে না হয় ইন্টারোগেট করবি তুই। তখনই মায়া বলতে থাকে, সত্যি বস, তুমি যা ভাগ্যবতী না, বৌদির মতো বউ পেয়েছো, তোমাকে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায়। তখনই বলরাম বলতে থাকে, একদম ঠিক বলেছো মায়া, আমার তো মনে হয় যে বিয়ে শুধু এই ভালো ভালো রান্না খাওয়ার জন্যই করা উচিত। এরপরে দেখা যায় সেখানে সেখানে কাহিনীকে রেখে সবাই বেরিয়ে যায়। তখনই শিবপ্রসাদ অতনুকে বলে যায় যে কোনোভাবেই যেন কাহিনী এখান থেকে বেরোতে না পারে, কাহিনীকে দেখে রাখবে, পাহারা দেবে, তুমি তুমি ভেতরে গান পয়েন্টে রাখো ওকে। এরপরে দেখা যায় সবাই চলে গেলে তখনই দেখা যায় অতনু রিভলভার হাতে কাহিনীর পাশে দাঁড়িয়ে থাকলে সৌরভ ভেতরে ঢোকে। তখনই অতনু সেখান থেকে রিভলভার নামিয়ে নেয়। এরপরে সৌরভ চুরি করে কাহিনীর হাতে একটি রিভলভার দিয়ে বলতে থাকে, এখানে সাইলেন্সার লাগানো আছে, নিজের কাজটা সেরে এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, আমাকে আমাকে কর্ণ চ্যাটার্জি পাঠিয়েছে। এরপরে দেখা যায় সৌরভ সেখান থেকে বেরিয়ে যায়। সৌরভ বেরিয়ে গেলে তখন অতনু আবার রিভলভার হাতে কাহিনীর দিকে তাক করে। ঠিক তখনই দেখা যায় কাহিনী মনে মনে বলতে থাকে, কি ভেবেছো কাহিনীকে এখানে আটকে রাখা এতটাই সহজ? কিছুতেই নয়, কিছুতেই আমাকে এখানে আটকে রাখতে পারবে না। এই বলে রিভলভার হাতে অতনুর দিকে তাকায় কাহিনী। এরপরে অতনুকে শুট করলে অতনু মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে দেখা যায় কাহিনী অতনুর উপর দিয়ে লাফিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পরশুরাম খাওয়া দাওয়া শেষ করে সে ইন্টারোগেট রুমে এসে অতনুকে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। তখনই অতনু বলতে থাকে, এটা কি করে সম্ভব? এরপরেই
তটিনীকে খুঁজতে থাকলে তটিনীকেও পায় না। এরপরে তটিনীকে ফোন করে পরশুরাম। ফোন করতেই তটিনী বলতে থাকে, আমি তো মেয়েকে নাচের স্কুলে দিয়ে এলাম। তখন পরশুরাম বলতে থাকে, কেন তুমি এখানে আসোনি? তখনই তটিনী বলতে থাকে, কই না তো, আমি তো ওখানে যাইনি। কেন, কি হয়েছে? এটা শুনে অবাক হয়ে যায় পরশুরাম।